বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত লেকচারে যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কের উত্তরগুলো এইখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা এই অঙ্কটা করে এই আনসারের সাথে মিলাবা, ঠিক আছে কিনা? আজকে আমরা যেটা পড়বো সেটা হলো আলোর অপবর্তন। আলোর অপবর্তন। আলোর অপবর্তন কি? প্রথমে সংজ্ঞা লিখতেছি, তারপরে আমি বুঝাবো। আলোক রশ্মি কোন শক্ত ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে কিছুটা বেঁকে যায়। এই ঘটনাকে আলোর অপবর্তন বলে। আমি আরেকবার একটু বলে দেই। আলোক রশ্মি কোন শক্ত ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে কিছুটা বেঁকে যায়। এই ঘটনাকে আলোর অপবর্তন বলে। কথাটা মানে কি? মনে করো এই জায়গায় একটা দেয়াল আছে, এই জায়গায় একটা দেয়াল আছে, এটা হলো ভূমি। এই জায়গায় একটা লাইট, এই লাইট থেকে আলো চারদিকে ছড়াচ্ছে। তাহলে এই দেয়ালের মধ্যে যখন আলো এসে পড়বে, সেই আলোটা দেয়ালের ওই পাশে যেতে পারবে না, পারবে কি? তাহলে এইখানে যে আলোটা পড়বে সেই আলোটা ওই পাশে যেতে পারবে না, এইখানে যেটা পড়বে সেটাও যেতে পারবে না। যে আলোটা একেবারে দেয়ালের কাছ দিয়ে যাবে সেটাই বরাবর চলে যাবে। আর যে আলোক রশ্মিটা এই দেয়ালের একদম দ্বার ঘেঁষে যাবে সেই আলোটা এই বরাবর যাওয়ার কথা। তার মানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই লাইটের জন্য এই দেয়ালের একটা ছায়া এই পর্যন্ত থাকবে। এই লাইটের জন্য বা আলোর জন্য এই দেয়ালের একটা ছায়া এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত হবে অন্ধকার, এরপরে এই পাশে গিয়ে হবে আলোক উজ্জ্বল, অর্থাৎ এখানে তো আলো এসে পড়বেই, তাহলে সেই জায়গায় কোনো ছায়া থাকবে না। তাহলে এই লাইট থেকে আলো এই পর্যন্ত আসার কথা, কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হলো এই আলোটা যেটা একেবারে ধার ঘেঁষে গেল সেটা একটু ভিতরের দিকে বেঁকে যায়, যাওয়ার কথা এই বরাবর, কিন্তু এই আলোটা একটু ভিতরের দিকে বেঁকে আসে এই পর্যন্ত ধরলাম। তাহলে এই আলো যে একটু বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় আলোর অপবর্তন। আমরা কি বুঝতে পেরেছি ঘটনাটা কি? আরেকবার বলি, যে কোনো শক্ত ধার ঘেঁষে যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়? আমি এখানে বলেছি জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে, অর্থাৎ যে দিকে অন্ধকার বা ছায়া পড়ার কথা সেই দিকে বেঁকে যায়। সেই দিকে বেঁকে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় আলোর অপবর্তন। তোমরা যদি এই পরীক্ষাটা করতে চাও তাহলে অন্ধকার রুমের ভিতর একটা মোমবাতি জ্বালাবা, মোমবাতি জ্বালিয়ে সামনে একটা বই ধরে রাখবা, বইয়ের ছায়া একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পড়বে, ওয়ালের মধ্যে। এই ওয়ালের মধ্যে যে ছায়াটা পড়বে সেটা দেখবা
যে যতটুকু অন্ধকার থাকার কথা ততটুকু অন্ধকার না, আলোটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে। এই ঘটনাটাকে বলা হয় আলোর অপবর্তন। আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো চিত্রের মাধ্যমে। যদি না বুঝো আমাকে বললে আমি আবার বুঝাবো। এই আলোর অপবর্তন দুই প্রকার। অপবর্তন দুই প্রকার হয়। এক নাম্বার হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর দুই নাম্বার হলো ফ্রনহফার বিজ্ঞানীদের নামানুসারে শ্রেণীর অপবর্তন। আলোর অপবর্তন দুই প্রকার বলেছি, একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর আরেকটা হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমি দুইটা সংজ্ঞা লেখে তারপরে বুঝাই, তাহলে তোমরা ভালো বুঝবা। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, যে অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে আলোর উৎস বা পর্দা বা উভয়ই সসীম দূরত্বে থাকে তাকে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বলে। মানেটা কি? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এই জায়গায় তিনটা জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর মনে রাখার দরকার নাই, যে উদাহরণটা দিয়েছি উদাহরণটা যদি মাথায় থাকে তাহলে এমনি মনে থাকবে। এখানে একটা শব্দ আছে প্রতিবন্ধক। প্রতিবন্ধক মানে কি? যে কি বলে বাধার সৃষ্টি করে, তাকে বলা হয় প্রতিবন্ধক। এখানে বাধার সৃষ্টি করলো কি? এই দেয়ালটাকে বলা হয় প্রতিবন্ধক। তাহলে এইটা হলো প্রতিবন্ধক। এবার আলোর উৎস কোনটা তোমরা বুঝতে পারতেছো, এটা হলো আলোর উৎস। পর্দা কোনটা? যেখানে গিয়ে আলোটা পড়ে সেটাকে বলা হবে পর্দা। তাহলে এখানে তিনটা শব্দ আছে, একটা হলো প্রতিবন্ধক, আরেকটা হলো আলোর উৎস, আর একটা হলো পর্দা। প্রতিবন্ধক, আলোর উৎস, আরেকটা হলো পর্দা। তাহলে এখানে যে সংজ্ঞাটা দিয়েছি সেটা হলো যে অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে, অর্থাৎ এইটা হতে দেয়াল হতে আলোর উৎস, দেয়াল হতে আলোর উৎস বা প্রতিবন্ধক থেকে পর্দা বা উভয় অথবা দুইটাই সসীম দূরত্ব। সসীম মানে হচ্ছে যেটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব, যেটাকে পরিমাপ করা যায়। অসীম হইলে পরিমাপ করা যায় না, কিন্তু সসীম হলে পরিমাপ করা যায়। যদি প্রতিবন্ধক থেকে আলোর উৎস অথবা পর্দা অথবা দুইটাই সসীম দূরত্বে থাকে, তাহলে এই ধরনের অপবর্তনকে বলা হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আমি যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে, এখানে একটা লাইট দিলাম আমরা নিজেরা, অথবা একটা মোমবাতি দিলাম, সামনে একটা বই রাখলাম, আর এই পাশে দেয়ালের মধ্যে আমাদের কি হলো, এটার ছায়া গিয়ে পড়লো। তাহলে এই জায়গায় আমাদের বই প্রতিবন্ধক, বই থেকে মোমবাতি আলোর উৎস, এটা সসীম দূরত্ব অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পরিমাপ করতে পারি। আবার এই বই থেকে পর্দা, এই পর্দার দূরত্ব এটাও নির্দিষ্ট আমরা পরিমাপ করতে পারি। তাহলে তোমরা সহজে বুঝতে পারতেছো এটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন কোনটা? এখানে আরেকটা বলে নেই যে আলোর উৎস বা পর্দা বা উভয়ই বলেছি। এখানে যেটা বলেছি আমরা দুইটাই কি সসীম দূরত্ব, কিন্তু যদি এমন হয় সূর্য থেকে আলো আমার গায়ে এসে পড়লো আর আমার ছায়াটা গিয়ে মাটিতে পড়লো,
তাহলে সূর্য থেকে আলো আমার এখানে পড়লো, এই জায়গায় সূর্য আমার থেকে সসীম দূরত্বে না, কত দূরত্বে? অসীম দূরত্বে। তোমরা বলবে বাবার এরকম যে সূর্যের দূরত্ব তো স্যার আমরা জানি 15 কোটি কিলোমিটার, এটা ফিতা দিয়ে কেউ মাপে নেই, সূর্যের কাছাকাছি যাওয়া সম্ভব না, এটা আনুমানিক দূরত্ব, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দূরত্বটা পাওয়া গেল, ঠিক আছে, কিন্তু তারপরও সূর্যটা সসীম দূরত্বে না অসীম দূরত্বে? তাহলে প্রতিবন্ধক থেকে সূর্যের দূরত্ব অসীম। আবার আমার ছায়া যদি নির্দিষ্ট দূরত্বে হয় সেটা সসীম। এটা কোন শ্রেণীর? এইটাও ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। কারণ এই জায়গায় যেটা পর্দার দূরত্ব সসীম হইলেও সেটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আবার মনে করো উচ্চটা সসীম দূরত্বে, আবার ছায়াটা পড়লো অসীম দূরত্বে, তাহলেও সেটা হবে ফ্রেনেল শ্রেণীর। তাহলে ফ্রনহফার শ্রেণীর কখন হবে সেটা এখন বলে নেই, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি 2 নাম্বার। ফ্রনহফার যে অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে আলোর উৎস ও পর্দা উভয়ই অসীম দূরত্বে থাকে, তাকে ফ্রনহফার শ্রেণীর। তোমরা খেয়াল করলে দেখবে আমি কত দ্রুত লিখতে পারি, খুব দ্রুত এই ফ্রনহফার শ্রেণীর অপবর্তন লিখে ফেললাম। যে অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে আলোর উৎস ও পর্দা উভয়ই অসীম দূরত্বে থাকে তাকে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন বলে। তাহলে এইটা মনে রাখা কিন্তু সহজ, দুইটাই হবে অসীম, দুইটাই হবে কি? অসীম। কিরকম? সূর্য থেকে আলো আমার গায়ে এসে পড়লো, আর আমি যদি পরন্ত বিকেল বেলা দাঁড়িয়ে থাকি তাহলে আমার ছায়াটা দেখবা অনেক দূরে চলে যায়। তোমরা যদি এটা না জানো তাহলে খোলা অনেক বড় একটা মাঠে দাঁড়াইতে হবে পরন্ত বিকেল বেলা, যখন সূর্যটা পশ্চিম দিকে অস্ত যায় সেই মুহূর্তে, তখন তোমার গায়ে সূর্যের আলো এসে পড়লে তোমার ছায়াটা কত দূর পর্যন্ত যাবে সেটা কিন্তু তুমি নির্দিষ্টভাবে পরিমাপ করতে পারবা না। তারপরেও তোমাদের একটা ক্লু দেই অসীম কিভাবে বুঝবো। যখনই তুমি দেখবা আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়, আলোক রশ্মি সমান্তরালে আসে, তাহলে বুঝবা এখানে আলোক উৎসটা হলো অসীম দূরত্বে। আবার যদি এই প্রতিবন্ধক থেকে আলোটা যে জায়গায় গিয়ে পড়বে সেই জায়গায় যদি আবার সমান্তরালে গিয়ে পতিত হয় তাহলে সেই আলোক রশ্মি হবে সেই পর্দাও হবে অসীম দূরত্বে। তাহলে অসীম দূরত্ব পরিমাপ করার জন্য এখানে যে ক্লুটা আছে সেটা হলো যদি কোনো চিত্রের মধ্যে আলোক রশ্মি সমান্তরাল হয় তাহলে বুঝবা অসীম দূরত্বে অবস্থান করতেছে। এইটাই হচ্ছে এখানকার ক্লু। আশা করি তোমরা অপবর্তন বুঝতে পেরেছো। আর অপবর্তন দুই প্রকার, একটা হলো ফ্রেনেল শ্রেণীর আর একটা হলো ফ্রনহফার শ্রেণীর। এই দুই প্রকার অপবর্তনে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা দেখব সেটা হলো একক চিরের দরুন অপবর্তন। দরুন শব্দটা নিয়ে অনেক স্টুডেন্ট একটা আপত্তি করে, কিরকম? দরুন মানে কি জানে না। একক চিরের জন্য বা একক চিরের মাধ্যমে যে অপবর্তন, এখানে দরুন মানে হচ্ছে জন্য, একক চিরের দরুন অপবর্তন, এটা আমরা এখন পড়ব। সম্পূর্ণ প্রতিপাদন এখানে করব না, যেহেতু ব্যতিচারের মধ্যে আমরা করেছি, আমরা ওইটার আলোকে মনে রাখার চেষ্টা করব। একক চিরের দরুন অপবর্তন।
খেয়াল করো, চির মানে হচ্ছে ছিদ্র, আমরা আগেই বলেছিলাম চির মানে হচ্ছে ছিদ্র। তার মানে একটা ছিদ্রের ভিতর দিয়ে আলো যাবে। একক চির মানে কি একটা চির, একক চির মানে কি একটা চির। তো একটা ছিদ্রের ভিতর দিয়ে যখন আলো ঢুকবে, মনে করো এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার প্রস্থ হলো এ, এই ছিদ্রটার প্রস্থ কি এ। তাহলে এই ছিদ্রের মধ্য দিয়ে আলো ঢুকবে, আলোর একটা রশ্মি কিন্তু ঢুকবে না, হাজার হাজার রশ্মি ঢুকবে। কারণ আলোর একটা গুচ্ছ বা একটা বিম যদি তুমি কল্পনা করো, তাহলে এখানে হাজার হাজার আলোক রশ্মি আছে, একটা দুইটা না। তাহলে এখানে যখন আলোক রশ্মি ঢুকবে, ঢুকার সময় দেখো এইটা ছিদ্র, ছিদ্রের দুই পাশে আলো বাধা পাবে, যেটাকে আমরা বলবো প্রতিবন্ধক, যেটাকে আমরা কি বলবো প্রতিবন্ধক। তাহলে এই পাশে আলো বাধা পাবে, এই পাশে আলো বাধা পাবে। তো বাধা পাওয়ার পরে আমরা জানি আলো বেঁকে যায়, আলো কি করে বেঁকে যায়। তো বাধা পাওয়ার পরে যদি আলো বেঁকে গিয়ে এইখানে যদি মিলিত হয় একদম মাঝামাঝি, তাহলে এই জায়গায় তারা সমদশায় মিলিত হয়। আর সমদশায় মিলিত হলে এই জায়গায় হবে উজ্জ্বল, এই জায়গায় কি হবে উজ্জ্বল। এরপরে উপরের দিকে যাবে আর নিচের দিকে যাবে, সেইখানে আমরা ব্যতিচারের মধ্যে দেখেছিলাম পর্যায়ক্রমে অন্ধকার হয় আবার উজ্জ্বল হয়, আবার অন্ধকার হয় আবার উজ্জ্বল হয়। আগে দুইটা চির ছিল বা দুইটা ছিদ্র ছিল বা দুইটা আলোর উৎস ছিল, এখানে চির হলো একটা। এই একটা চিরের মধ্য দিয়ে যে আলো যাচ্ছে, সে আলোগুলো বেঁকে গিয়ে কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে। আর যেই জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গায় যদি সমদশায় মিলিত হয় তাহলে হবে উজ্জ্বল, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে হবে অন্ধকার। যেখানে উজ্জ্বল হয় এটাকে বলা হয় চরম, শব্দটা একটু চেঞ্জ। উজ্জ্বল মানে চরম, চরম মানে উঁচু, চরম মানে কি উঁচু বা শীর্ষ। আর যেখানে বিপরীত দশায় মিলিত হবে সেটাকে বলা হয় অবম। তাহলে দুইটা নতুন শব্দ, আগে ছিল উজ্জ্বল আর অন্ধকার, আর অপবর্তনের ক্ষেত্রে শব্দটা হলো একটা চরম আর একটা হচ্ছে অবম। ওকে, এবার এই জায়গায় যে ডোরা বা পট্টিগুলো সৃষ্টি হবে, সেই পট্টি বা ডোরাগুলো ব্যতিচারের অনুরূপ হবে না। ব্যতিচারের মধ্যে আমরা বলে দিয়েছিলাম প্রত্যেকটা ডোরা বা পট্টির প্রস্থ থাকবে সমান। ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রত্যেকটা ডোরা বা পট্টির প্রস্থ থাকবে সমান। আর এই জায়গায় কিন্তু প্রত্যেকটা ডোরা বা পট্টির প্রস্থ সমান থাকবে না। প্রশ্ন হলো কেন এরকম হবে, সমান কেন থাকবে না? কারণ হলো এখান থেকে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে, সে আলোক রশ্মিগুলোর অপবর্তনের জন্য অর্থাৎ বেঁকে যাওয়ার জন্য এক এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। তো এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা সবাই নির্দিষ্ট সিকোয়েন্স মেনে এখানে একত্রিত হতে পারবে না, যেটা আলোর ব্যতিচারের ক্ষেত্রে সম্ভব ছিল। আর এই জন্য এখানে ডোরা বা পট্টির প্রস্থ বা ব্যবধান যেগুলো থাকবে সেইগুলো সব ক্ষেত্রে সমান হবে না। আমি আবার একটু ক্লিয়ার করি, আলোর ব্যতিচারের ক্ষেত্রে দুইটা আলোর উৎস ছিল, সুসংগত উৎস। দুইটা আলোর উৎসের মাধ্যমে ডোরা বা পট্টি সৃষ্টি হয়েছিল। আর এই জায়গায় চির হলো একটা, একটার ভিতর দিয়ে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে সে আলোক রশ্মিগুলোর বেঁকে যাওয়ার কারণে তারা কোনো জায়গায় সমদশায় মিলিত হচ্ছে, আবার কোনো জায়গায় বিপরীত দশায় মিলিত হচ্ছে। সমদশায় মিলিত হলে আমরা বলি চরম, আর বিপরীত দশায় মিলিত হলে আমরা বলি অবম, যেটা একেবারে মাঝে হয়। এটা আলোর ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম কেন্দ্রীয় উজ্জ্বল, আর এই জায়গায় আমরা বলবো কেন্দ্রীয় চরম। তারপরে উপরে নিচে চরম অবম এরকম পট্টি সৃষ্টি হবে। ওকে, এইবার একটু খেয়াল করে দেখো, যদি এটা হয় এ, এই বিন্দু থেকে আমি যদি এটাকে ধরি হচ্ছে এম, এম থেকে পি এর দূরত্ব ধরলাম x1, আর এন থেকে পি এর দূরত্ব ধরলাম x2। তাহলে এখান থেকে আমি যদি এই বরাবর একটা লম্ব টেনে দেই আর এটাকে যদি আমি বলি ডি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ND equal to x2 minus x1, ND equal to x2 minus
x1 দেখা যাচ্ছে। মানেটা কি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কম আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বেশি। তাহলে আমরা বলতে পারতেছি x2টা বড় আর x1টা হচ্ছে ছোট। তাহলে x2টা x1 থেকে কতটুকু বড়? এখান থেকে যখন আমি এইভাবে লম্ব টেনে দিলাম তখন দেখা যাচ্ছে যে এই জায়গায় ND এইটা হচ্ছে x1 থেকে এতটুকু বড়। তাহলে ND এর মান আমরা কিভাবে পাবো? সম্পূর্ণ x2 থেকে যদি x1টা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? ND এর মানটা পেয়ে যাব। এটাকে বলা হচ্ছে পথ পার্থক্য। কি বলা হচ্ছে? পথ পার্থক্য। এবার তোমাদের আরেকটা জিনিস এই জায়গায় বুঝতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় আলোক রশ্মিটা যতটুকু বেঁকে যায়, এই জায়গায় আলোক রশ্মিটা যতটুকু বেঁকে যায় এটাকে বলা হয় অপবর্তন কোণ। অপবর্তন কোণ। এই জায়গায় আলোক রশ্মিটা যতটুকু কোণ সৃষ্টি করে, এই জায়গায় আলোক রশ্মিটা ঠিক ততটুকুই কোণ সৃষ্টি করে। ঠিক আছে? তাহলে আলোক রশ্মি যতটুকু উপরের দিকে বেঁকে গেল বা নিচের দিকে বেঁকে গেল সেই কোণটাকে কি বলা হয়? অপবর্তন কোণ। যদি অপবর্তন কোণ থিটা হয়, এই জায়গায় অপবর্তন কোণটা হবে থিটা। এই কোণটা যদি থিটা হয়, তোমরা এবার আমাকে একটু বলবা, এইটা ছিল হচ্ছে এ, আর এইটা যদি কোণ হয় থিটা তাহলে এইটা হবে লম্ব। এটা কি হবে? লম্ব। তাহলে এইটা হবে কি? ভূমি। আর এটা হবে অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ND লম্ব আর MN এটা হলো ভূমি, সরি এটা হলো অতিভুজ, আর MD এটা হলো ভূমি। তাহলে আমাকে বলো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সরি, সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ND ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে MN, বা সাইন থিটা ইকুয়াল টু ND ডিভাইডেড বাই A। সুতরাং ND ইকুয়াল টু A সাইন থিটা। NDটা কি ছিল? x2 minus x1 is equal to A sin theta. NDটা কি ছিল? x2 minus x1। x2 minus x1 মানে হচ্ছে পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্যটা হলো A sin theta এর সমান। পথ পার্থক্য কার সমান? A sin theta এর সমান। ওকে, এইবার এই জায়গায় চরমের শর্ত। চরমের শর্ত A sin theta equal to 2n plus 1 lambda by 2। এটা কি আগে চরমের শর্ত ছিল? না, আলোর ব্যতিচারের ক্ষেত্রে যেটা ছিল এই আলোর অপবর্তনের ক্ষেত্রে হবে তার উল্টা। এতটুকু মনে রাখলে হবে। আলোর ব্যতিচারের ক্ষেত্রে যা ছিল শর্ত, আলোর অপবর্তনের ক্ষেত্রে কি হবে? তার উল্টা। আরেকটা হবে অবমের শর্ত। অবমের শর্ত হচ্ছে A sin theta equal to n lambda অথবা 2n lambda by 2। n lambda অথবা 2n lambda by 2। তাহলে এই জায়গায় আমরা সহজে দুইটা সমীকরণ মনে রাখতে পারি, একটা হলো চরমের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অবমের ক্ষেত্রে। এই জায়গায় আমাদের আরো একটু মনে রাখতে হবে, যদি এই জায়গায় আমরা এই চরমের সূত্র ব্যবহার করি তাহলে এখানে n এর মান, মনে করো যদি দ্বিতীয় হয় তাহলে n এর মান 2, যদি তৃতীয় হয় n এর মান 3, এখানেও তাই, তৃতীয় হলে n এর মান 3, চতুর্থ হলে n এর মান 4। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে A sin theta is equal to n lambda, আরেকটা হচ্ছে A sin theta is equal to 2n plus 1 lambda by 2। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং করার পরে একসাথে অঙ্কগুলো করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। অপবর্তন গ্রেটিং পাশাপাশি
স্থাপিত অনেকগুলো চিরযুক্ত কাচের পাতকে অপবর্তন গ্রেটিং বলে। এটা হলো একটা অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং এর কি সংজ্ঞা দিয়েছি খেয়াল করো, পাশাপাশি স্থাপিত অনেকগুলো চিরযুক্ত কাচের পাতকে অপবর্তন গ্রেটিং বলে। মানেটা কি? একটা পাতলা কাচের পাত মানে হচ্ছে এরকম একটা কাচের টুকরা, এই কাচের টুকরার মধ্যে এরকম দাগ দেওয়া থাকে। এবার যেখানে দাগ দেওয়া থাকে সেই দাগের মধ্য দিয়ে আলো ভিতরে প্রবেশ করতে পারে না। দুইটা দাগের মাঝে দেখো একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে আলো ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাই হলো চির। ফাঁকা জায়গাটাই কি? চির মানে ছিদ্র। ছিদ্রের মধ্যে দিয়ে কি আলো ঢুকতে পারে? এখানে কিন্তু কাচের পাতের মধ্যে ছিদ্র নাই। এখানে আমরা এটাকে চির কেন বলতেছি কারণ হচ্ছে এটার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, এই কারণে এটাকে আমরা ছিদ্র বা চির বলতেছি, কিন্তু আসলে এটা কিন্তু ছিদ্র না। তাহলে যে দাগগুলো দেওয়া আছে দাগের মধ্য দিয়ে আলো ঢুকতে পারে না, আর দাগের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গা দিয়ে আলোটা ঢুকতে পারে। তাহলে ফাঁকা জায়গাটাকে বলা হবে চির, আর দাগ তো দাগই আছে। এই জায়গায় যদি একটা পাত্রের মধ্যে অনেকগুলো চির থাকে তাহলে এই পাতটাকেই বলা হবে অপবর্তন গ্রেটিং। তাহলে গ্রেটিং দিয়ে তোমরা কি বুঝলাম? এটা আসলে একটা যন্ত্র। এটা আসলে একটা কি যন্ত্র যেটার মধ্যে অনেকগুলো চির থাকে। এইবার খেয়াল করো, একটা চিরের প্রস্থ হলো এ, এখানে যে চিরটা আছে সেই চিরের প্রস্থ হলো এ, তাহলে দাগেরও তো একটা প্রস্থ আছে, দাগের প্রস্থ হলো বি। একটা চির এর প্রস্থ হলো এ আর একটা দাগ এর প্রস্থ হলো বি। এই জায়গায় ডি ইকুয়াল টু এ প্লাস বি, ডি ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে হচ্ছে একটা দাগ আর একটা চির, এই দুইটা প্রস্থের যোগফলকে বলা হয় ডি, যেটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং কি বলা হয়? অপবর্তন গ্রেটিং। এইবার আমরা অপবর্তন গ্রেটিং এর সংজ্ঞা দিব। এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। অপবর্তন গ্রেটিং অপবর্তন গ্রেটিং না, অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলতেছি। অপবর্তন গ্রেটিং ধ্রুবক বা শুধু গ্রেটিং ধ্রুবক, অপবর্তন গ্রেটিং ধ্রুবক বা শুধু গ্রেটিং ধ্রুবক লিখবো। এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তাহলে গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞাটা আমরা এখন লিখব, কোন অপবর্তন গ্রেটিং এর একটি চিরের প্রস্থ ও একটি দাগের প্রস্থের, একটি চিরের প্রস্থ ও একটি দাগের প্রস্থের যোগফলকে অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলে বা গ্রেটিং ধ্রুবক বলে। কোন একটি অপবর্তন গ্রেটিং এর একটি চিরের প্রস্থ আর একটি দাগের প্রস্থের যে যোগফল সেটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং ধ্রুবক বা শুধু গ্রেটিং ধ্রুবক। এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়।
কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। এইবার একক দৈর্ঘ্যে দাগ বা চির সংখ্যা, দাগ বা চির সংখ্যা n is equal to 1/d, n equal to 1/d কিভাবে হলো আমি বুঝাচ্ছি। এটাকে আবার এইভাবে লেখা যায় 1/a plus b, দুইটাই সমীকরণ, বুঝতে হবে, এগুলো মুখস্থ রাখা যাবে না। এখানে আমি লিখলাম একক দৈর্ঘ্যে দাগ বা চিরের সংখ্যা। কিভাবে লিখলেন? মনে করো এটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য। কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এইবার এইখানে দেখো, এখান থেকে শুরু করলে এই পর্যন্ত হলো এ, একটা চিরের প্রস্থ। আর এই পর্যন্ত যদি আমি আসি, একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যদি যাই, এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস বি। a প্লাস বি মানে হচ্ছে ডি। a প্লাস বি মানে কি? এইবার ডি দৈর্ঘ্যে, ডি দৈর্ঘ্যে চির আছে কয়টা? একটি। এই ডি দৈর্ঘ্যের মধ্যে চির আছে কয়টা? একটি। যদি বলি দাগ আছে কয়টা? একটি। তাহলে ডি দৈর্ঘ্যে চির হলো একটি, তাহলে একক দৈর্ঘ্যে চির কয়টা? 1/d। আমরা এখানে তাই লিখলাম, চিরের সংখ্যা n = 1/d, d এর মান হচ্ছে a plus b। তাহলে আমরা এই জায়গা থেকে চিরের সংখ্যা বের করতে পারি, আবার গ্রেডিং ধ্রুবক বের করতে পারি, যেটাকে বলা হয় অপবর্তন গ্রেডিং ধ্রুবক। আর এইখানে আমরা যেটা শিখলাম সেটা হলো গ্রেডিং ধ্রুবকের সংখ্যা, অপবর্তন গ্রেডিং এর সংখ্যা। এইবার যদি অপবর্তন গ্রেডিং ব্যবহার করা হয়, তখন যে চরম আর অবম সৃষ্টি হবে সেইগুলোর সমীকরণ কেমন হবে সেটা একটু লিখে দেই। অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে চরম ডি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, অবম ডি সাইন থিটা ইকুয়াল টু 2n plus 1 ল্যামডা বাই 2। তাহলে এটা কার মতো হয়ে গেল? ব্যতিচারের মতো হয়ে গেল। তাহলে ব্যতিচারের যে শর্ত ছিল উজ্জ্বলের জন্য n ল্যামডা, এই জায়গায় সেম, এবার মনে রাখবা। অপবর্তন গ্রেটিং এর জন্য ব্যতিচার আর অপবর্তন গ্রেটিং সেম, কিন্তু যদি বলা হয় একক চির তখন হয়ে যায় উল্টা। একটা সিকোয়েন্স দিয়ে যদি তোমরা মনে না রাখো তাহলে এইগুলো একটাও মনে থাকবে না। আমি এইগুলো দিয়ে অঙ্ক করাবো পরের দিন। আজকে যেটা দিয়ে অঙ্ক করাবো ছোট্ট একটা অঙ্ক, সেই অঙ্কটা করিয়ে আজকে শেষ করব। এগুলো দিয়ে আগামী ক্লাসে আমি অঙ্ক করাবো তোমাদের অপবর্তন গ্রেটিং এর। আর আগামী ক্লাসটা হবে এ অধ্যায়ের লাস্ট ক্লাস। একটি গ্রেটিং এর প্রতিটি চিরের প্রস্থ 0.04 মিলিমিটার এবং প্রতিটি দাগের প্রস্থ 0.02 মিলিমিটার। এক নাম্বার, প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা নির্ণয় করুন। 2 নাম্বার, প্রতি মিটারে চিরের সংখ্যা নির্ণয় করুন। প্রথমটা দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা নির্ণয় করুন। এখানে যা দেওয়া আছে সেগুলো আমরা লিখবো আগে। এখানে বলো চিরের প্রস্থ কি?
চিরের প্রস্থ হলো এ, চিরের প্রস্থ হলো এ। ওকে, প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা নির্ণয় করার জন্য এখানে যা দেওয়া আছে সেগুলো লিখবো। এখানে দেওয়া আছে দাগের চিরের প্রস্থ এ 0.04 মিলিমিটার। তারপরে কি দেওয়া আছে, দাগের প্রস্থ বি ইকুয়াল টু 0.02 মিলিমিটার। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে বলা আছে প্রতি সেন্টিমিটারে। যদি প্রতি সেন্টিমিটারে বলে তাহলে এটাকে সেন্টিমিটার এককে নিতে হবে, আর যদি প্রতি মিটারে বলে তাহলে মিটার এককে নিতে হবে। এতটুকু মনে রাখলে এনাফ, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এটা মিলিমিটারে আছে, আমাকে কিসে নিতে হবে, সেন্টিমিটারে। কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। 10 দিয়ে ভাগ করলে হবে 0.004 সেন্টিমিটার, আর এটা হবে 0.002 সেন্টিমিটার। আমরা যেটা বের করব দাগের সংখ্যা n ইকুয়াল টু হোয়াট, তাহলে লিখব, আমরা জানি n ইকুয়াল টু 1/a প্লাস b, 1/0.004 প্লাস 0.002 কত হয় বলো, n ইকুয়াল টু 500 500। রাখো। এটা হবে 166.67। এটাকে তোমরা এইভাবে লিখে দিতে পারো 167, চিরের সংখ্যা বা দাগের সংখ্যা। এইবার যদি আমরা বের করি প্রতি মিটারে চিরের সংখ্যা, 2 নম্বরে প্রতি মিটারে, যদি প্রতি মিটারে হয় তাহলে আমি বলে দিয়েছি এককগুলো চেঞ্জ করতে হবে মিটারে। তাহলে এইটাকে আমি চেঞ্জ করে দেই, এটা হবে 0.04 ইন্টু 10⁻³ মিটার, 0.02 ইন্টু 10⁻³ মিটার। মানগুলো বসিয়ে দেই, 1/0.04 প্লাস 0.02, একবারে কমন নিয়ে নিলাম 10⁻³ তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে 16666.67 ইকুয়াল টু 16667 এত লেখা চাই। তাহলে আমরা এইভাবে বের করতে পারবো অবশ্যই। এইবার আমরা একটা এইচডব্লিউ দেই, এইচডব্লিউটা সবাই করবা। এইচডব্লিউ দেওয়া মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করানো আর কি, আর কিছুই না, সব নিয়ম তো শিখিয়ে দিই। এইচডব্লিউ এখানে দিবা হচ্ছে 0.15, বাকি অঙ্কটা সেম থাকবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে এটা আমি মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।